হ্যালো বন্ধুরা, পাঁচফোড়ন জানা জানা গল্পে সবাইকে স্বাগত। গতকাল আমরা শুনেছি সত্যজিৎ রায়ের লেখা কৈলাস চৌধুরীর পাথর এর প্রথম পর্ব। আজকে শুনবো এই গল্পের অন্তিম পর্ব। আগের পর্বে আমরা শুনলাম ফেলুদা কৈলাসবাবুর চিঠি পেয়ে তোপসেকে সাথে নিয়ে তার বাড়িতে যায়। তারপর কৈলাসবাবু মূল্যবান পাথর ও আর হুমকির চিঠি সম্পর্কে ফেলুদাকে বললেন। তারপর পরদিন সকালে ফেলুদা কৈলাসবাবুকে ফোন করে বলল তিনি যেন নিশ্চিন্তে বাড়িতে বসে থাকেন, যা করা ফেলুদাই করবে। আমি জিজ্ঞেস করলাম কখন যাবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। ফেলুদা বলল কাল যে সময় গেছিলাম সে সময়। ভালো কথা, তো স্কুলের ড্রয়িং এর খাতা পেন্সিল টেন্সিল আছে তো? আমি একটু ঘাবড়ে গেলাম। কেন, তা দিয়ে কি হবে? আছে কিনা বল না। তা তো থাকতেই হবে, সঙ্গে নিয়ে নিবি। লিলি গাছের উল্টো দিকে কিছু দূরে দাঁড়িয়ে তুই ছবি আঁকবি, গাছপালা, মেমোরিয়াল বিল্ডিং, যাহার কিছু একটা। আমি হব তোর মাস্টার। ফেলুদার আঁকার হাত রীতিমতো ভালো, বিশেষ করে মাত্র একবার যে মানুষকে দেখেছে পেন্সিল দিয়ে খসখস করে মোটামুটি তার একটা পোর্ট্রেট আঁকার আশ্চর্য ক্ষমতা ফেলুদার আছে। কাজে ড্রয়িং এর মাস্টারের কাজটা তার পক্ষে বেমানান হবে না। শীতকালের দিন ছোট হয়, তাই আমরা 4টের কিছু আগেই ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌঁছে গেলাম। সোমবার ভিড়টা আরো কম। 3টে প্যারামুলেটার সাহেবের বাচ্চাদের নিয়ে নেপালি আয়ারা ঘোরাফেরা করছে। একটা পরিবারকে দেখে মারোয়ারি বলে মনে হলো। এদিকটা আর বিশেষ কেউ নেই, কম্পাউন্ডের মধ্যেই, কিন্তু গেট থেকে কিছুটা দূরে চৌরঙ্গির দিকটায় একটা বড় গাছতলায় দুজন প্যান্ট পরা লোককে দেখলাম, যাদের দিকে দেখিয়ে দিয়ে ফেলুদা আস্তে করে আমার কেনু দিয়ে একটা খোঁচা দিল। বুঝলাম ওরা হচ্ছে পুলিশের লোক। ওদের কাছে নিশ্চয়ই লুকোনো রিভলভার আছে। ফেলুদার সঙ্গে পুলিশের কিছু লোকের বেশ খাতির আছে এটা জানতাম। লিলি ফুলের শাড়ি উল্টো দিকে কিছুটা দূরে খাতা পেন্সিল বার করে ছবি আঁকতে আরম্ভ করলাম। এই অবস্থায় কি আঁকায় মন বসে? চোখ আর মন দুটোই অন্যদিকে চলে যায়। আর ফেলুদা মাঝে মাঝে এসে ধমক দেয় আর পেন্সিল দিয়ে খসখস করে হিজিবিজি এঁকে দেয়, যেন কতই না কারেক্ট করছে। আমার কাছ থেকে দূরে সরে গেলে ফেলুদা বাইনাকুলার চোখে লাগিয়ে এদিক ওদিক দেখে। সূর্য প্রায় ডুবুডুবু। কাছে গির্জার ঘড়িতে ঢং ঢং করে 5টা বাজলো। লোকজন কমে আসছে, কারণ একটু পরেই বেশ ঠান্ডা পড়বে। মারোয়ারির একটা বিরাট গাড়িতে উঠে চলে গেল। এগুলোও বারামুলাটা ঠেলতে ঠেলতে রওনা দিল। লোয়ার সার্কুলার রোডের দিকে অফিস ফেরত গাড়ির ভিড় আরম্ভ হয়েছে। ঘন ঘন হর্নের শব্দ কানে আসছে। ফেলুদা আমার পাশে ঘাসের উপর বসতে গিয়ে বসলো না। দেখলাম তার চোখ ভিক্টোরিয়া মেমোরিয়াল গেটের বাইরের দিকে। আমি সেদিকে চেয়ে গেটের বেশ কিছুটা বাইরে রাস্তার ধারে একজন ব্রাউন চাদর জড়ানো লোক ছাড়া আর কাউকে দেখতে পেলাম না। ফেলুদা চোখে বায়নাকুলার লাগিয়ে কিছুক্ষণ ওদিকে দেখে বায়নাকুলারটা আমার হাতে দিয়ে বলল, দেখ ওই চাদর গায়ের লোকটাকে। হুম। বায়নাকুলার চোখে লাগাতে এই লোকটা যেন 10 হাতের মধ্যে চলে এলো। আর আমি চমকে উঠে বললাম, এ কি, এই যে কৈলাস বাবু। নিজে এসে দাঁড়িয়ে রয়েছেন। হ্যাঁ, চল, নিশ্চয়ই আমাদের খুঁজতে এসেছেন। কিন্তু আমরা রওনা হওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম ভদ্রলোক হাঁটতে আরম্ভ করলেন। গেটের বাইরে এসে কৈলাসবাবুকে আর দেখা গেল না। ফেলুদা বলল, চল শ্যাম্পু করে। ভদ্রলোক বোধহয় আমাদের দেখতে পায় না, আর না দেখে নিশ্চয় চিন্তিত হয়ে পড়েছে। ট্যাক্সি পেলেই ট্যাক্সি নিতাম, কিন্তু অফিস টাইমে সেটা সম্ভব নয়, তাই ট্রাম ধরার মতলবে চৌরঙ্গির দিকে রওনা দিলাম। রাস্তা দিয়ে পরপর লাইন করে গাড়ি চলছে। হঠাৎ ক্যালকাটা ক্লাবের সামনে এসে একটা কাণ্ড হয়ে গেল, যেটা ভাবলে এখন আমার ঘাম ছুটে যায়। কথা নেই বার্তা নেই, ফেলুদা হঠাৎ একটা হাঁচকা টান মেরে প্রায় আমাকে ছুঁড়ে ফেলে রাস্তার একেবারে কিনারে করে দিল, আর সেই সঙ্গে নিজেও একটা লাফ দিল। পর মুহূর্তে দারুণ স্পিডে আর দারুণ শব্দ করে একটা গাড়ি আমাদের প্রায় গা ঘেঁষে চলে গেল। হোয়াট দ্য ডেভিল, ফেলুদা বলে উঠল। গাড়ির নম্বরটা? কিন্তু সেটার আর কোনো উপায় নেই। সন্ধ্যার অন্ধকার আর অন্যান্য গাড়ির ভিড়ের মধ্যে সে গাড়ি মিলিয়ে গেছে। আমার হাতে খাতা পেন্সিল কোথায় ছিটকে পড়েছে তার ঠিক নেই, তাই সেটা খুঁজে আর সময় নষ্ট করলাম না। এটা বেশ বুঝতে পারছিলাম যে ফেলুদা ঠিক সময় বুঝতে না পারলে আমরা দুজনেই নিঘাত গাড়ির চাকার তলায় চলে যেতাম। ট্রামে ফেলুদা সারা রাস্তা ভীষণ গম্ভীর মুখ করে রইল।
কৈলাসবাবুর বাড়িতে পৌঁছে সোজা বৈঠকখানায় গিয়ে সোফায় বসা। কৈলাসবাবুকে ফেলুদা প্রথম কথা বলল, আপনি দেখতে পেলেন না আমাদের? ভদ্রলোক কেমন যেন থতমত খেয়ে গেলেন। বললেন, কোথায় দেখতে পেলাম না? কি বলছেন আপনি? কেন, আপনি ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাননি? আমি? সে কি কথা? আমি তো এতক্ষণ শোবার ঘরে বিছানায় শুয়ে ভাবনায় ছটফট করছিলাম। এই সবেমাত্র নিচে এসেছি। তাহলে কি আপনার কোনো যমজ ভাই আছে নাকি? কৈলাসবাবু কিরকম যেন একটু অবাক হয়ে গেলেন। তারপর বললেন, সে কি, আপনাকে সেদিন বলিনি? কি বলেননি? কেদারের কথা? কেদার যে আমার যমজ ভাই। ফেলুদা সোফার উপর বসে পড়ল। কৈলাসবাবুর মুখটাও যেন কেমন শুকিয়ে গেল। কাঁপা কাঁপা গলায় বললেন, আপনি কেদারকে দেখেছেন? সে ওখানে ছিল? উনি ছাড়া আর কেউ হতেই পারেন না। সর্বনাশ! কেন বলুন তো? কেদারবাবুর কি ওই পাথরটার উপর কোনো অধিকার ছিল? কৈলাসবাবু হঠাৎ কেমন যেন নেতিয়ে পড়লেন। সোফার হাতলে মাথাটা এলিয়ে দিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তা ছিল, তা ছিল। কেদারই প্রথম পাথরটা দেখে। আমি মন্দিরটা দেখি, কিন্তু দেবমূর্তির কপালে পাথরটা কেদারই প্রথম দেখে। তারপর? তারপর আর কি, একরকম আবদার করেই পাথরটা আমি নিই। অবশ্যই মনে জানতুম ওটা আমার কাছে থাকলে থাকবে, কেদার নিলে ওটা বেচে দেবে, দিয়ে টাকা নষ্ট করবে। আর ওটা যে কত দাম সেটা আমি জেনেও কেদারকে জানাইনি। সত্যি বলতে কি, কেদার যখন বিদেশে চলে গেল তখন আমার মনে একটা নিশ্চিন্ত ভাব এলো। কিন্তু ওখানে হয়তো ও বিশেষ সুবিধা করতে পারেনি, তাই ফিরে এসেছে। হয়তো পাথরটাকে নিয়ে বিক্রি করে সেই টাকায় নতুন কিছু ব্যবসা পাতবে। একটুক্ষণ চুপ করে থেকে ফেলুদা বলল, এখন উনি কি করতে পারেন সেটা বলতে পারেন? কৈলাসবাবু বললেন, জানি না, তবে আমার মুখোমুখি তো একবার তাকে আসতেই হবে। বাড়ি থেকে যখন বেরোই না আর লিলি গাছের নিচে পাথরটা যখন রাখিনি, তখন সে আসবেই। আপনি কি চান আমি এখানে থেকে একটা কোনো ব্যবস্থা করি? না, তার আর কোনো প্রয়োজন হবে না। সে আমাকে কথা বলার সুযোগ না দিয়ে কিছু করবে বলে মনে হয় না। আর কথা যদি বলতে আসে তাহলে ভাবছি পাথরটা দিয়েই দেব। আপনার কর্তব্য এখানে শেষ। আপনি যে লাইফ রিস্ক করে আজ ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়েছিলেন তার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ। আপনি বিলটা পাঠিয়ে দেবেন, একটা চেক আমি দিয়ে দেবো। ফেলুদা বলল, লাইফ রিস্কই বটে, একটা গাড়ি তো পেছন থেকে এসে প্রায় আমাদের শেষ করে দিয়েছিল। আমার কনুইটা খানিকটা ছড়ে গিয়েছিল, আমি সেটা এতক্ষণ হাত দিয়ে ঢাকবার চেষ্টা করছিলাম, কিন্তু চেয়ার ছেড়ে উঠবার সময় ফেলুটা সেটা দেখে ফেললো। ও কি রে, তোর হাতে যে রক্ত! তারপর কৈলাসবাবুর দিকে ফিরে বলল, কিছু যদি মনে না করেন, আপনার এখানে একটু ডেটল বা আয়োডিন হবে কি? এসব ঘাগুলো আবার বড্ড চট করে সেপটিক হয়ে যায়। কৈলাসবাবু ব্যস্ত হয়ে বলল, ইস, যা হয়েছে কলকাতার রাস্তাঘাট! দেখি অবনীশকে জিজ্ঞেস করি। অবনীশবাবু ঘরের সামনে দিয়ে ডেটলের কথা জিজ্ঞেস করতেই উনি কেমন যেন একটু অবাক হয়ে বললেন, তুমি যে এই দিন সাতেক আগেই আনলে, সেটা কি এর মধ্যেই ফুরিয়ে গেল? কৈলাসবাবু একটু অপ্রস্তুত হয়ে বলেন, ওহো, তাই তো, এই দেখো, খেয়ালই নেই। আমার কি মাথাটা ঠিক আছে? ডেটল লাগিয়ে কৈলাসবাবুর বাড়ি থেকে বেরিয়ে এসে দেখি ফেলুদা কর্নওয়াল স্ট্রিটের ট্রামের দিকে না গিয়ে যাচ্ছে উল্টো দিকে। আমি কিছু জিজ্ঞেস করার আগেই ও বলল, গণপতিদার কাছে একবার টেস্ট ম্যাচের টিকিটের কথাটা বলে যায়। এত কাছেই যখন এসেছি। কৈলাসবাবুর দুটো বাড়ি পরেই গণপতি চ্যাটার্জির বাড়ি। আমি ওর নাম শুনেছি ফেলুদার কাছে, কিন্তু দেখিনি কখনো। টোকা মারতে গেঞ্জির ওপর পুলোভার পরা একজন নাদুস নুদুস ভদ্রলোক দরজা খুলল। আরে ফেলু মাস্টার যে, কি খবর? একটা খবর তো বুঝতেই পারছেন। তা তো বুঝছি, তবে সশরীরে তাগাদা দিতে না এলেও চলতো। তোমার রিকোয়েস্টটা কি ভুলতে পারি? যখন বলেছি দেব তখন দেবই। আসার কারণ অবশ্যই আরেকটা আছে। তোমার বাড়ির ছাদ থেকে শুনেছি উত্তর কলকাতায় একটা খুব ভালো ভিউ পাওয়া যায়। একটা ফিল্ম কোম্পানির জন্য সেটি একবার দেখতে চাইছিলাম। স্বাচ্ছন্দ্যে শটান সিঁড়ি দিয়ে চলে যাও, আমি এদিকে চায়ের আয়োজন করছি। চারতলা ছাদে উঠে পূব দিকে চাইতেই দেখি কৈলাসবাবুদের বাড়ি। একতলায় বাগান থেকে ছাদ অব্দি দেখা যাচ্ছে।
দোতলা একটা ঘরে আলো জ্বলছে, আর ভেতরে একজন লোক খুটখুট করে এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছে। খালি চোখে বুঝতে পারলাম সেটা কৈলাসবাবুর বাবা। ছাদের উপর ওই যে চিলেকোঠা, তার জানলার দিকে দেওয়াল দেখা যাচ্ছে, দরজাটা বোধ হয় উল্টো দিকে। দোতলা একটা বাতি জ্বেলে উঠলো, বুঝলাম সেটা সিঁড়ির বাতি। ফেলুদা বায়নাকুলার চোখে লাগালো, একজন লোক সিঁড়ি দিয়ে উঠছে। কে? কৈলাসবাবু। এত দূর থেকেও তার লাল সিল্কের ড্রেসিং গাউনটা দেখেই বুঝে যাচ্ছে। কয়েক সেকেন্ডের জন্য কৈলাসবাবুকে দেখা গেল না, তারপর হঠাৎ দেখি উনি ছাদে উঠে এসেছেন। আমরা দুজনেই চট করে একসঙ্গে নিচু হয়ে শুধু চোখ দুটো পাঁচিলের উপর দিয়ে বার করে রাখলাম। কৈলাসবাবু এদিক ওদিক দেখে চিলেকোঠা উল্টো দিকে চলে গেলেন। তারপর ঘরে বাতি জ্বেলে উঠল। কৈলাসবাবুকে জানলায় দেখা গেল, উনি আমাদের দিকে পিঠ করে দাঁড়িয়ে আছেন। আমার বুকের ভেতরে ভীষণ জোরে টিমটিম আরম্ভ হয়ে গেছে। কৈলাসবাবু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মাটিতে বসে পড়লেন। কিছুক্ষণ পর কৈলাসবাবু আবার ঘরে বাতি নিভিয়ে সিঁড়ি দিয়ে নিচে চলে গেলেন। ফেলুদা শুধু বলল, গোলমাল গোলমাল। ফেলুদার এরকম অবস্থায় আমি ওকে কিছু বলতে সাহস পাই না। অন্য সময় মাথা চিন্তা থাকলেও পায়চারি করে, কিন্তু আজ দেখলাম ও শটান বিছানায় শুয়ে সিলিং এর দিকে তাকিয়ে আছে। রাত 9:30টায় দেখলাম ও নোট বইয়ে কি যেন হিজিবিজি লিখছে। ও আবার এসব লেখা ইংরেজি ভাষায়, কিন্তু গ্রিক অক্ষরে লেখে, আর সে অক্ষর আমার জানা নেই। এটুকু শুধু বুঝতে পারছিলাম যে কৈলাসবাবুর বারণ সত্ত্বেও ও ওই পাথরের ব্যাপারে কাজ চালিয়ে যাচ্ছে। ঘুমোতে রাত হয়েছিল বলেই বোধহয় সকালে নিজে থেকে ঘুম ভাঙেনি। ভাঙলো ফেলুদার থালাতে। এই তো সে, ওট ওট, শ্যাম্পু যেতে হবে। কিসের জন্য? ফোন করেছিলাম, কেউ ধরছে না, গন্ডগোল মনে হচ্ছে। 10 মিনিটের মধ্যে ট্যাক্সিতে উঠে ঊর্ধ্বশ্বাসে ছুটে চললাম শ্যামপুকুরের দিকে। গাড়িতে ফেলুদা শুধু একটা কথাই বলল, কি সাংঘাতিক লোক রে বাবা, আর একটু আগে বুঝতে পারলে বোধহয় গন্ডগোলটা হতো না। কৈলাসবাবুর বাড়িতে পৌঁছে ফেলুদা বেল টেল না টিপেই ভেতরে চলে গেল। অবশ্যই দরজাটা খোলাই ছিল, সেটাও আমাদের ভাগ্য। সিঁড়ি পেরিয়ে অবিনাশবাবুর ঘরের সামনে পৌঁছাতেই চক্ষু স্থির। টেবিলের সামনে একটা চেয়ার উল্টে পড়ে আছে, আর তার ঠিক পাশেই মেঝেতে হাত দুটো পিছন দিকে জড়ো করে বাঁধা আর মুখে রুমাল বাঁধা অবস্থায় পড়ে আছেন অবনীশবাবু। ফেলুদা হুমড়ি দিয়ে পড়ে 8 মিনিটের মধ্যেই দড়ি রুমাল খুলে দিতেই ভদ্রলোক বলে, উফ, থ্যাংক গড। ফেলুদা বলল, কি করেছে এ দশা আপনার? ভদ্রলোক হাঁপাতে হাঁপাতে উঠে বসে বললেন, মামা, কৈলাস মামা, মামার মাথা খারাপ হয়ে গেছে। সেদিন বলছিলাম না আপনাকে? ভোরে এসে বসেছি ঘরে, বাতি জ্বালিয়ে কাজ করছিলাম। মামা ঘরে ঢুকতেই আগে বাতি নিভিয়েছেন, তারপর মাথায় একটা বাড়ি। তারপর আর কিছু জানি না। কিছুক্ষণ হলো জ্ঞান ফিরেছে, কিন্তু নড়তে পারছি না, মুখে শব্দ করতে পারছি না। উফ। আর কৈলাসবাবু? ফেলুদা প্রায় চিৎকার করে উঠল, জানি না। ফেলুদা এক লাফে ঘর থেকে বেরিয়ে গেল, আমিও ছুটলাম তার পেছনে। একবার বৈঠকখানায় ঢুকে কাউকে না দেখে 3 ধাপের সিঁড়ি 1 ধাপে লাফিয়ে উঠে দোতলায় পৌঁছে ফেলুদা শটান কৈলাসবাবুর ঘরে গিয়ে উপস্থিত হলো। খাটের চেয়ারা দেখে মনে হলো সেখানে লোক শুয়েছিল, কিন্তু ঘর এখন খালি। আলমারির দরজা হা করে খোলা। ফেলুদা দৌড়ে গিয়ে দেরাজ খুলে জিনিসটা বার করল। সেটা মফমলের সেই নীল বাক্স। খুলে দেখা গেল ভেতরে সেই পাথরটা যেমন ছিল তেমনি আছে। এতক্ষণে দেখি অবনীশবাবু এসে হাজির হয়েছে। তার মুখের অবস্থা শোচনীয়। তাকে দেখেই ফেলুদা বলল, ছাতের ঘরের চাবি কার কাছে? ভদ্রলোক থতমত খেয়ে বললেন, সে তো মামার কাছে। তবে চলুন ছাদে, বলে ফেলুদা তাকে হিড়হিড় করে টেনে বার করে নিয়ে গেল। অন্ধকার সিঁড়ি দিয়ে 3 জনে ছাদে উঠে দেখি চিলেকোঠার দরজা বাইরে থেকে তালা দিয়ে বন্ধ। এইবার দেখলাম ফেলুদার গায়ের জোর। দরজা থেকে 3 হাত পিছিয়ে কাঠটা এগিয়ে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে 4বার ধাক্কা মারতেই কড়াগুলো পেরেক শুদ্ধ উপড়ে বেরিয়ে এসে দরজা শটাং করে খুলে গেল। ভেতরে অন্ধকার। 3 জনই ঘরের মধ্যে ঢুকলাম। ক্রমেই চোখটা সয়ে আসতে দেখলাম। এক কোণে অবনীশবাবুরই মতো দড়ি দিয়ে বাঁধা, মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে। উনি কে? কৈলাস চৌধুরী না কেদার চৌধুরী? দড়ির বাঁধন খুলে তাকে কোলপাজা করে নিয়ে
ফেলুদা সিঁড়ি দিয়ে দোতলায় নেমে কৈলাসবাবুর ঘরে বিছানার উপর শোয়ালেন। ভদ্রলোক তখনও ফেলুদার দিকে ফ্যালফ্যাল করেছে ক্ষীণ গলায় বললেন, আপনি কি? ফেলুদা বলল, আগে হ্যাঁ, আমারই নাম প্রদোষ মিত্তি। চিঠিটা বোধহয় আপনি আমাকে লিখেছিলেন, কিন্তু আপনার সঙ্গে সাক্ষাৎ পরিচয় হবার সৌভাগ্য হয়নি। অবনীশবাবু, এর জন্য একটু গরম দুধের ব্যবস্থা দেখুন তো। আমি অবাক হয়ে ভদ্রলোকের দিকে চেয়ে আছি। ইনি তাহলে কৈলাস চৌধুরী? ভদ্রলোক বালিশের উপর ভর দিয়ে খানিকটা সোজা হয়ে বসে বললেন, শরীরে জোর ছিল তাই টিকে আছি, অন্য কেউ হলে এই 4 দিনে। ফেলুদা বলল, আপনি বেশি স্ট্রেস করবেন না। কৈলাসবাবু বলেন, কিছু কথা তো বলতেই হবে, নইলে ব্যাপারটা আপনার কাছে পরিষ্কার হবে না। আপনার সঙ্গে আর সাক্ষাৎ হবে কি করে? যেদিন চিঠি দিলুম আপনাকে, সেদিনই তো ও আমাকে বন্দি করে ফেললো, তাও চার সঙ্গে ওষুধ মিশিয়ে অজ্ঞান করে, নইলে গায়ের জোরে পারতো না। সেদিন থেকেই উনি কৈলাসবাবু সেজে বসেছিলেন। কৈলাসবাবু দুঃখের ভাব করে মাথা নেড়ে বললেন, দোষটা আমারই, জানেন। বানিয়ে বানিয়ে বড়াই করাটা বোধহয় আমাদের রক্তে একবারে মিশে আছে। 50 টাকা দিয়ে একটা পাথর কিনেছিলাম জব্বলপুরের বাজার থেকে, কি দুর্মতি হলো। ফিরে এসে চাঁদার জঙ্গলের একটা দেব মন্দিরের গল্প ফেদে কেদারকে তাক লাগিয়ে দিল। সেই থেকেই ওর ওইটের ওপর লোভ। আমার ভাগ্যটাও সহ্য করতে পারেনি, অনেক কিছুই সহ্য করতে পারেনি। বোধহয় ভাবতো দুজনে যমজ ভাই, চোখে দেখে কোনো তফাৎ করা যায় না, অথচ আমার গুণ, আমার রোজগার, আমার ভাগ্য, এই ব্যাপারে ওর সঙ্গে এত তফাৎ হবে কেন? ও নিজে ছিল বেপরোয়া। একবার তো নোট জল করবার কেসে পড়েছিল, আমি কোনো রকম ওকে বাঁচাই। বিলেতে গেল আমার কাছে এই টাকা ধার করে। ভাবলুম আপদ গেল। এই 7 দিন আগে, গত মঙ্গলবার, বাড়ি ফিরে দেখি পাথরটা নেই। তার কথা মনেই হয়নি। চাকরদের ওপর চোটপাট করলুম, কোনো ফল হলো না। বৃহস্পতিবার সকালে আপনাকে চিঠি দিলাম, সেদিনই রাত্রেও এলো। বাজারে যাচাই করে জেনেছে ও পাথরের কোনো দাম নেই, অথচ ও দেখছিল লাখ টাকার স্বপ্ন। ক্ষেপে একেবারে লাল। টাকার দরকার, অন্তত 20,000 টাকা চাইল। রিফিউজ করলাম। তাতেও আমাকে অজ্ঞান করে বন্দি করলো। বলল যতদিন না টাকা দিই ততদিন ছাড়বে না। আর সে কয়দিন ও কৈলাস চৌধুরী সেজে বসে থাকবে, কেবল আদালতে যাবে না, অসুখ বলে ছুটি নেবে। ফেলুদা বলল, আমি যখন আপনার চিঠি পেয়ে এসে বললাম, তখন ভদ্রলোক একটু মুশকিলে পড়ে গেছিলেন, তাই আমাদের 10 মিনিট বসিয়ে রেখে একটা হুমকি চিঠি আর একজন কাল্পনিক শত্রু খাড়া করলেন। এইটি না করলে আমাদের সন্দেহ হতো, অথচ আমি থাকলেও বিপদ, তাই আবার টেলিফোনে হুমকি দিয়ে আর গাড়ি চাপা দিয়ে আমাদের হাঁটাতেও চেষ্টা করলেন। কৈলাস ভ্রুকুটি করে বললেন, কিন্তু আমি ভাবছি কেদার এভাবে হঠাৎ আমাকে রেহাই দিয়ে চলে গেল কেন? আমি তো কাল রাত অব্দি ওকে টাকা দিতে রাজি হইনি। ও কি শুধু হাতেই চলে গেল? অবনীশবাবু যে কখন দুধ নিয়ে হাজির হয়েছেন তা লক্ষ্যই করিনি। হঠাৎ ভদ্রলোকের চিৎকার শুনে চমকে উঠলাম। খালি হাতে যাবেন কেন তিনি? আমার টিকিট, আমার মহামূল্যবান ভিক্টোরিয়ার টিকিট নিয়ে গেছেন তিনি। ফেলুদা অবনীশবাবুর দিকে চেয়ে চোখ বড় বড় করে বলল, সে কি, সেটা গেছে নাকি? গেছে বই কি, আমাকে শেষ করে দিয়ে গেছেন কেদার মামা। কত দাম যেন বলছিলেন টিকিটটার? 20,000। কিন্তু ফেলুদা অবনীশবাবুর দিকে ঝুঁকে পড়ে গলাটা নামিয়ে বললেন, ক্যাটালগ যে বলছে ওটার দাম 50 টাকার বেশি নয়। অবনীশবাবুর মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। ফেলুদা বলল, আপনার মধ্যেও তো চৌধুরী বংশের রক্ত রয়েছে, তাই না? আপনিও বোধহয় একটু রং চড়িয়ে কথা বলতে ভালোবাসেন। ভদ্রলোক একেবারে ছেলে মানুষের মতো কাঁদো কাঁদো মুখ করে বললেন, কি করি বলুন? 3 বছর ধরে 4,000 ধুলোমাখা চিঠি ঘেটেও যে একটা ভালো টিকিট পেলাম না। তাও তো মিথ্যে বলে লোককে অবাক করে কিছুটা আনন্দ পাওয়া যায়। ফেলুদা হো হো করে হেসে উঠে অমনীশবাবুর পিঠ চাপড়ে বললেন, কোচ পারবা নেই। আপনার কেদার মামাকে আপনি যেভাবে টাইট দিলেন, সেটার কথা ভাবলেই দেখবেন প্রচুর আনন্দ পাবেন। যাকগে,
এবার দমদম এয়ারপোর্টে একটা টেলিফোন করে দেখি কেদারবাবু পালাবেন আন্দাজ করে। আর সকালে এয়ার ইন্ডিয়াতে ফোন করে জেনেছি আজই একটা বোম্বের প্লেনে ওর বুকিং আছে, পুলিশ থাকবে ওখানে, তাই পালাবার কোনো রাস্তা নেই। ভাগ্যে তোপসে কেনই ছুড়েছিল। ডেটনের ব্যাপারটাতেই আমার ওর উপর প্রথম সন্দেহ হয়। কেদারবাবুকে গ্রেপ্তার করতে কোনো বেগ পেতে হয়নি, আর অবনীশ বাবুও তার 50 টাকার টিকিটটা ফেরত পেয়েছিলেন। ফেলুদা যা টাকা পেল তা দিয়ে আমাদের 3 দিন রেস্টুরেন্টে খাওয়া আর 2টো সিনেমা দেখার পরও ওর পকেটে বেশ কিছু বাকি রইল। আজ বিকেলে বাড়িতে চা খেতে খেতে ফেলুদাকে বললাম, ফেলুদা, একটা জিনিস আমি ভেবে বার করেছি, সেটা ঠিক কিনা বলবে। কি ভেবেছিস শুনি? আমার মনে হয় কৈলাসবাবুর বাবা বুঝতে পেরেছিলেন যে কেদারবাবু কৈলাসবাবু সেজে বসে আছেন, আর সেই জন্যই সেদিন ওর দিকে কটমট করে চাইছিলেন। বাবারা নিশ্চয়ই নিজেদের যমজ ছেলেদের মধ্যে তফাৎ ধরতে পারে, তাই না? এক্ষেত্রে তা যদি না হয়, তাহলেও তোর ভাবনাটা আমার ভাবনার সঙ্গে মিলে গেছে বলে আমি তোকে সম্মানিত করছি। এই বলে ফেলুদা আমার প্লেট থেকে একটা জিলিপি তুলে নিয়ে মুখে পুরে দিল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। পাঁচফোড়নের নতুন শ্রোতা হলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। খুব তাড়াতাড়ি আবার আসবো অন্য একটা জানা অজানা গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।